দেশটার নাম সিঙ্গাপুর। সর্বসাকুল্যে তাদের জনসংখ্যা 60 লাখের আশপাশে বা তার চেয়ে খানিকটা বেশি। এই ঈদের ছুটিতে ঢাকায় যত মানুষ আছে তার চেয়ে কমই আছে বোধহয় এখনও সিঙ্গাপুরের জনসংখ্যা। সেই দেশটা যখন ফুটবল খেলে তারা আসলে কেমন ফুটবল খেলে এটা জানার আগ্রহ আপনার থাকতে পারে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে, মানুষ বাংলাদেশের একটা জয় দেখতে চাইছে, কিন্তু সিঙ্গাপুরকে হারানো তো ভাই এত সহজ হবে না। কিন্তু কেন? সিঙ্গাপুর এশিয়ান কাপে মানে বাংলাদেশ তো এবার আপনার হচ্ছে গিয়ে এই লড়াইয়ে নেমেছে হচ্ছে এশিয়ান কাপ খেলতে চায়, এশিয়ান কাপের বাছাই পর্বে। সিঙ্গাপুর একবারই আপনার এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছিল 1984 সালে, তাও সেটা হচ্ছে স্বাগতিক কোটায় আলটিমেটলি তারা খেলেছিল। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠো ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। সিঙ্গাপুর না এই সাবকন্টিনেন্টের ফুটবলটা তো খেলে না। আপনি যদি সিঙ্গাপুর হিসাবটা দেখেন, তারা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে হচ্ছে তাদের লাস্ট 11 ম্যাচের মধ্যে একটা ম্যাচ ছিল, সেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া তাদের সাথে তাদের রেগুলার খেলা হয়। র্যাঙ্কিংয়ের হিসাবে সিঙ্গাপুর এগিয়ে রয়েছে। শেষ 11 ম্যাচে আপনি যদি লাস্ট মালদ্বীপের ম্যাচটাও ধরেন, তাদের জয় আলটিমেটলি 4টা। নতুন কোচের আমলে একটু সময় লাগছে তাদের খাপ খাওয়াতে, তারপরও ধরেন বাস্তবতার খাতিরে কাগজে কলমের হিসেবে এখনও সিঙ্গাপুর বাংলাদেশের থেকে ওই ব্যাক অফ দ্য মাইন্ড, হেড টু হেড এইসব হিসাব করলে একটু এগিয়ে থাকবেন। আর তার সঙ্গে যদি আপনি একটু যোগ করেন ফিফা র্যাঙ্কিং, তাহলে সেখানে এগিয়ে আছে সিঙ্গাপুর। যদিও ফিফা র্যাঙ্কিং এই সব ম্যাচে কোনো প্রভাব ফেলে না বলেই কোচ জানাচ্ছেন, প্লেয়াররা জানাচ্ছেন এবং দুই দলের ফুটবলাররাই খুব ভালো মতো জানেন বাংলাদেশ এখানে জিততে আসবে, কিন্তু সেই উৎসবের আবহে পানি ঢালতে চাইবে সিঙ্গাপুর। এই জয়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা একটা সময় গোল করতে পারছিল না, সেরকম একটা খরা ছিল। সেই খরা থেকে তারা মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে গোলের খরা কাটিয়েছে। এখন তারা গোল করতেই চাইবে। আর গোলের প্রশ্ন যখন আসে তখন ওই ফান্দিদের কথাটা আসে। এখন কোন ফান্দি? ইসখান ফান্দি নাকি ইলহান ফান্দি? ফান্দি তো আরও আছেন। ফান্দির বাবা অর্থাৎ যেখান থেকে শুরু, ফান্দি আহমেদ সিঙ্গাপুরের অল টাইম টপ গোল স্কোরার। তিনি 101টা গোল কিন্তু তার আছে। তার 4 ছেলে, 1 মেয়ে, 4 ছেলেই ফুটবল খেলেন। বাংলাদেশে এই মুহূর্তে আছেন দুজন, ইকসান ফান্দি এবং ইলহান ফান্দি। সেই ইকসান ফান্দি মালদ্বীপের এগেনস্টে জোড়া গোল করেছিলেন। লম্বা সময় পর ইকসান ফান্দি হচ্ছে গিয়ে জায়গা পেলেন, প্রায় 1 বছরের ওপর সময় তিনি হচ্ছে গিয়ে পরে ফিরলেন। ইলহান ফান্দি যিনি আরও একজন রয়েছেন, তার থেকে বয়সে কম, তারও কিন্তু ন্যাশনাল টিমের হয়ে 2টা গোল রয়েছে। আর বাকি যেই 2 ভাই রয়েছেন, এক ভাই অবশ্য আবার সেন্টার ব্যাক, তার জায়গা হয়নি, ইরফান ফান্দি এবং হচ্ছে ইরহান ফান্দি। এই ফান্দি ব্রাদার্স অর্থাৎ আপনি একবার হিসাব করেন, বাংলাদেশের এই জয়ের দেখা যদি বাংলাদেশ না পায় বা পয়েন্ট যদি না পায়, সেটা হচ্ছে কি ফান্দি ব্রাদার্সের চক্রে পড়ে বাংলাদেশ না পেতে পারে। কারণ বক্সের মধ্যে ফক্স ইন দ্য বক্স হচ্ছে আপনার সেই ইকসান ফান্দি। দীর্ঘদেহী স্ট্রাইকার, যার সব মিলে ইন্টারন্যাশনাল গোলই আছে 20টা। বাংলাদেশ দলের সবাইকে এক করলেও 20টা গোল হবে না। এবং আপনি সেই স্ট্রাইকারকে কিভাবে আটকাবেন সেটা নিয়ে নিশ্চয়ই তপু বর্মন এবং একই সঙ্গে তারিক কাজীকে প্ল্যান করতে হবে। তাদের পাশাপাশি সেট পিস সিচুয়েশনে তাকে আসলে পাহারা দেওয়ার জন্য হামজা চৌধুরীকে রাখা হবে কিনা সেটা একটা প্রশ্ন। আমরা ভুটানের সঙ্গে বাংলাদেশ দলকে দেখেছি, তারা সেট পিস ডিফেন্ডিংয়ে যা করছে সেটা জোনাল মার্কিং বললে ভালো হবে, সেটাকে কোনোভাবেই ম্যান মার্কিং বলা যাবে না। এই ম্যাচে সম্ভবত বাংলাদেশ কিছু জায়গায় ম্যান মার্কিংটা করতে চাইবে, যেটা ভুটানের বিপক্ষে তাদের দরকার হয় নাই। এখন আপনি বলতে পারেন সব আকর্ষণ কি একমাত্র স্ট্রাইকারকে কেন্দ্র করে? অবশ্যই সেটা না। আপনি স্ট্রাইকার পর্যন্ত বল যদি যেতে না দেন তাহলে তো ঘটনাটা ঠিকঠাক থাকলো, কিন্তু কথা হচ্ছে বক্সের ভেতরে তাকে ঘিরে সম্ভবত বাংলাদেশের বাড়তি একটা নিরাপত্তার প্রয়োজন হবে, কারণ ওই বক্সের ভেতরে তিনি আসলে ডেঞ্জারাস। একটা ঘটনা বলি, এই 2000 সালের পর বা এই শতাব্দীতে ওয়ার্ল্ডের কুইকেস্ট হচ্ছে গিয়ে গোল একসাথে করা, সেটা হচ্ছে গিয়ে এই ইকসান ফান্দি রবার্ট লেভানডফস্কির পরে হচ্ছে গিয়ে তার সেই রেকর্ডটা আছে। রবার্ট লেভানডফস্কি আপনার মনে আছে 9 মিনিটে 5টা গোল করেছিলেন উলসবুর্গের এগেনস্টে। তিনি থাই লিগে এই ইকসান ফান্দি তিনি 11 মিনিটের মধ্যে 4টা গোল করেছিলেন। ওয়ার্ল্ড ফাস্টেস্ট গোল হলসের মধ্যে তার নামটা আলটিমেটলি সেকেন্ডে রয়েছে। আপনি বক্সের ভেতর তার কথা বলছিলেন, জোন 14 হচ্ছে তার খুব পছন্দের জায়গা, পেনাল্টি এরিয়ার বাইরের যে স্পটটার কথা আপনি বলেন, সেখানে যদি সিঙ্গাপুর কোনো সেট পিস পেয়ে যায়, আপনি ধরে নিতে পারেন সেটা বাংলাদেশের তখন হচ্ছে টেনশনটা বেড়ে যাবে, পালপিটিশনটা বেড়ে যাবে।
মানে পাওয়ারফুল শট তিনি করতে পারেন সেই জায়গায়, পেনাল্টি এরিয়ার ভেতর তার হচ্ছে যে কোনো জায়গায় তার আনাগোনা রয়েছে। এটা বাংলাদেশের জন্য ওই ফান্দি, বড় ফান্দি যিনি ইকসান ফান্দি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পড়তে চাইবে না। এইটা একটা। এবং আলটিমেটলি ধরেন হচ্ছে গিয়ে তাদের যে উইঙ্গারদের পজিশনালগুলো যদি আপনি খেয়াল করেন, সেখানে হচ্ছে হারিস স্টুয়ার্ট এবং গ্লেন খ্যা, এই দুইজনেই আলটিমেটলি স্টার্ট করবেন। এই দুইজনের বেঞ্চে কারা থাকছেন সেটাও কিন্তু আপনার দেখতে হবে। আমি একটু এইখানে পরের কথায় যাওয়ার আগে জোন 14-এর কথা যখন আপনি টানলেনই, ওটাকে যদি আমি এইভাবে বলি, জোন 14-এ তিনি আসলে কি করেন? পরে রানটা মেক করেন, ডিস্ট্রিবিউট করে দিয়ে পরে রানটা মেক করেন। এখন এই জায়গায় তার ওই 1-2 এই জিনিসগুলো করতে দেওয়া বাংলাদেশ করতে দিতে চাইবে না। তো তার মানে বাংলাদেশকে ওই পকেট স্পেসে ডিফেন্ডিংয়ে বড় একটা জায়গা নিতে হবে হয়তো, যদি তারা বলটা বেশি সময় পায়ে রাখে। এবং এই ম্যাচে একটা বড় নির্ণায়ক হতে যাচ্ছে বলটা কাদের পায়ে আছে, সেটা কি সিঙ্গাপুর নাকি সেটা বাংলাদেশ। সিঙ্গাপুর কোচের কথা শুনে প্রেস কনফারেন্সে মনে হয়েছে তিনি একটা কথা খুব স্পষ্ট করে বলছেন, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হচ্ছে প্রতি মিনিট তিনি ডমিনেট করতে চান, এবং যত মিনিট তিনি ডমিনেট করতে পারবেন তার ধারণা তারা বাংলাদেশের সঙ্গে জিতবে। দেখেন বাংলাদেশও তো এখন বল পায়ে নিয়ে খেলে, বাংলাদেশও নিজেদের পায়ে বেটার না, ডেফিনেটলি সিঙ্গাপুর বেটার। ওই জায়গায় হামজা সাপোর্ট আমরা জানি না এখনো, হ্যাঁ ওই কেমিস্ট্রিটা তো এখনো আপনার একটা ম্যাচও আলটিমেটলি খেলে নাই, এটা তাদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। সিঙ্গাপুর যদি বল পায়ে নিয়ে খেলে তখন আপনার ওয়েপন কি হবে, আপনার হচ্ছে কাউন্টার প্রেসিংটা আপনার করতে হবে, সেই জায়গায় আপনার প্রেস করতে হবে। বাংলাদেশ যদি ওই কাজটা করতে পারে, আমি হচ্ছে আরেকটা কন্টেন্টেই বলছিলাম, সিঙ্গাপুর কিন্তু আপনার বল লুজ করে কম, এবং আপনি যদি বল লুজ করেন, ভুটান ম্যাচে কিন্তু দেখেছি বাংলাদেশ কিন্তু মিডফিল্ডে বল লুজ কিন্তু হয়েছে বাংলাদেশের। বল লুজ হলে বাংলাদেশের জন্য সেটা হবে হচ্ছে ডেঞ্জারাস। বাংলাদেশের টার্গেটটা থাকবে হচ্ছে মিডফিল্ডে বলটা লুজ না করা। এখন সেটার জন্য বাংলাদেশের হামজা, শমীর, ফাহমিদুল বা যিনি খেলবেন তারা আসলে থাকবেন। আমরা যদি সিঙ্গাপুরের আরো প্লেইং প্যাটার্নে আসতে পারি, সিঙ্গাপুরের বেসিক প্লেইং প্যাটার্নটা আসলে কিরকম, তারা নিচ থেকে খেলা বিল্ড আপ করার চেষ্টা করে। তাদের মিডফিল্ডাররা, যেটাকে আমরা বলি আসলে 4-2-3-1 ফরমেশন, কিন্তু এটা আবার 4-3-3-তেও ভাঙে। তারা যখন বলটা পায়ে পাচ্ছে না, উইদাউট দ্য বল, তখন তারা ওখান থেকে 4-5-1-এ ডিফেন্ড করার চেষ্টা করে, যেহেতু তাদের মিডফিল্ডের ওই 3 আর 2টা আছে, ওই হিসাব থেকে বলা। তো সেখান থেকে বাংলাদেশের টার্গেটটা যেটা হওয়ার কথা বা হওয়া উচিত, সেটা হচ্ছে সিঙ্গাপুরকে তাদের নিজেদের খেলাটা খেলতে না দেওয়া। সিঙ্গাপুরকে তাদের নিজেদের খেলা যদি আপনি খেলতে না দেন বা না দিতে চান, তাহলে আপনার করণীয়টা কি? ওই যে সেন্টার ব্যাকরা যে বলটা নিয়ে ভারুনকে দিচ্ছে, তিনি যেন বলটা ডিস্ট্রিবিউট করতে না পারেন, বা ডিস্ট্রিবিউট যদি করেও ফেলেন তার আগে ওইখান থেকে বলটা খুব দ্রুত আপনাকে রিকভারি করতে পারতে হবে, রিসাইকেল করতে পারতে হবে। বাংলাদেশ কালকে ক্রাউড পাচ্ছে, সেই ক্রাউডের হেল্প নিয়ে বাংলাদেশ যদি একটু ফরওয়ার্ড প্রেসিং করে, আমরা জানি বাংলাদেশ আসলে ফরওয়ার্ড প্রেসিং এ খেলে খুব একটা অভ্যস্ত না, ঘরোয়া লিগে ওই খেলা হয় না। আমি জানি না এটা টু মাচ টু আস্ক কিনা এই এক ম্যাচের জন্য, কিন্তু সেটা শুধুমাত্র এক ম্যাচের জন্য না। বাংলাদেশকে যদি তাদের প্লেইং প্যাটার্ন চেঞ্জ করতে হয়, তাহলে ফ্রন্ট লাইনে প্রেস করতে হবে। সেই ফ্রন্ট লাইন প্রেস করতে গেলে আপনার আলামিনের বিকল্প আছে কিনা, আমার আই হ্যাভ কনফিউশন। এটা একটা বেশ ভালো পয়েন্ট আপনি বলেছেন, সেই জায়গাটা আসছে। এবং সিঙ্গাপুরের মিডফিল্ডে যদি আপনি দেখেন, সেই শাহরিয়ান এবং হচ্ছে গিয়ে হারিস হারুন, এই দুজনের মধ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, যেটা বাংলাদেশও করতে চাইবে। হয়তো হৃদয় আর হামজা এই দুজন যদি স্টার্ট করেন, সেই জায়গায় যখন হারিস হারুন থাকছেন তখন আপনার শাহরিয়ান কিন্তু ওপরে উঠে যাচ্ছেন। এবং এই জায়গায় সিঙ্গাপুরের না মানে হচ্ছে আপনার ছোটোখাটো স্পেস বা আমরা পকেট স্পেসও যদি বলি, পার্টিকুলারলি পকেট স্পেস দিয়ে না তারা হচ্ছে আপনার মুহূর্তের মধ্যে বলটা বের করে দেয়। এবং হ্যামি শাহিন, যার কথা বলা হচ্ছে, যিনি হয়তোবা স্টার্ট করতে পারেন, যদি নাকামুরা স্টার্ট না করেন তখন কিন্তু ওই ভাইটাল রোলটা আলটিমেটলি প্লে করবেন সেই হ্যামি শাহিন। এখন আপনার মালদ্বীপের এগেনস্টে ম্যাচে সি ইয়ংকে হচ্ছে আলটিমেটলি লম্বা সময় পর দেখা হয়েছে, জর্ডানকে দেখা হয়েছে, তবে আমার মনে হয় না তাদের কাউকে এই এতদিন পর লম্বা এই বিগ ম্যাচটায় সিঙ্গাপুর স্টার্ট করাবে। এবং সিঙ্গাপুরের আপনার মেইন যেই খেলার ধরনটা, এটার মধ্যে একটা বড় আপনার এক্সাম্পলটা হচ্ছে বা স্যাম্পলটা হচ্ছে তারা রাইট ব্যাকটাকে তারা কিভাবে ইউজ করে। আপনি কি সেখানে অ্যাটাকিং মাইন্ডসেটের রাইট ব্যাক ইউজ করছেন, নাকি হচ্ছে একটু ডিফেন্সটা সামলানোর জন্য রাইট ব্যাক ইউজ করছেন? অনেক রকম হিসাব কিতাব আছে এই সিঙ্গাপুরের খেলায়, এবং সিঙ্গাপুর যেটা করে খুব দ্রুত মুভ করে, টাইট স্পেসে তাদের ডিফেন্ডার মিডফিল্ডাররা ভালো এবং টেকনিক্যাল অ্যাবিলিটির দিক থেকে তারা ভালো। এটা বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা। দেখা যাক বাংলাদেশ আসলে সিঙ্গাপুরের ওপরে নিজেদের খেলাটা চাপিয়ে দিতে পারে কিনা, নাকি সিঙ্গাপুর এই অপোনেন্টের মাঠে এসে নিজেদের খেলাটা চালিয়ে যায়। সম্ভবত এই প্রশ্নের জবাবের ওপরেই নির্ভর করছে সিঙ্গাপুর আর বাংলাদেশের ম্যাচের ভাগ্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.